বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সম্পাদক ডক্টর সাজিদুল হক রুবেল। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই এবং আপনার কাছে একটু বুঝতে চাই যে নির্বাচনের তারিখটা আসলে কবে, কারণ আমরা 13 তারিখে দুপুরের পর থেকেই বিএনপির মধ্যে এক ধরনের উচ্ছ্বাস আনন্দ দেখতে পেলাম এবং এই ধারণা বিএনপির কাছ থেকে আমরা পেয়েছি যে সম্ভবত 12ই ফেব্রুয়ারি 2026-এ নির্বাচনটা হতে যাচ্ছে। কিন্তু 13 তারিখে লন্ডন বৈঠকের পরে 14 তারিখে প্রধান উপদেষ্টা দেশে আসলেন, আজকে 22 তারিখ, এখন পর্যন্ত আমরা সরকারের দিক থেকে বুঝতে পারছি না যে নির্বাচনটা আসলে কত তারিখে হবে। নির্বাচন কমিশন জানিয়েছে তারা কিছু জানে না, সেনাবাহিনী জানিয়েছে তারা কিছু জানে না, কারণ একটা ভালো নির্বাচন করতে হলে তাদের নির্বাচন কমিশন ছাড়া তো হবেই না, সেনাবাহিনীকে হয়তো দরকার হতে পারে। সো আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই কবে নির্বাচন হবে। ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং ধন্যবাদ জানাচ্ছি ডক্টর সাজিদুল হক রুবেল, কমিউনিস্ট পার্টির সম্পাদক, তাকে, এবং দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে প্রশ্নের অবতারণা করেছেন যে লন্ডন বৈঠকের পর একটা সময় পার হয়ে গেল, এই পর্যন্ত নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা হলো না, এবং আপনি আরেকটি কথা উল্লেখ করেছেন যে বিএনপির তরফ থেকে আপনি ধারণা পেয়েছেন যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন। আমি বোধ করি সবাই 12 তারিখে ধারণাটা সবাই পেয়েছে বিএনপির তরফ থেকে। প্রথম কথা বলি যে নির্বাচনের তারিখ এত আগে ঘোষণা করার কোনো সুযোগ নেই। নির্বাচনী যে বিধিমালা রয়েছে, যেই বিধিমালা অনুযায়ী নির্বাচন কমিশন তার কার্যক্রম পরিচালনা করে থাকে, সেখানে নির্বাচনের 3 মাস আগে শিডিউল ঘোষণা করা হয়। শিডিউল ঘোষণা করার তখন নির্বাচনের তারিখের সাথে সাথে কবে মনোনয়নপত্র প্রার্থীরা সংগ্রহ করতে পারবে সেটাও ঘোষণা করা হয়, কবে জমা দিতে পারবে, কবের মধ্যে জমা দিতে পারবে সেটাও ঘোষণা করা হয়, কবে প্রত্যাহার করতে পারবে সেটাও ঘোষণা করা হয়, কবে মার্কা মানে প্রতীক বরাদ্দ হবে সেটাও ঘোষণা করা হয়, এবং কবে আপনার থেকে সে নির্বাচনী প্রচার কাজ শুরু করতে পারবে সেটাও ঘোষণা করা হয়। তো এত আগেই সুনির্দিষ্টভাবে তারিখ ঘোষণা, আমার মনে হয় যে এটা নির্বাচনী, তাহলে কি অক্টোবর পর্যন্ত নির্বাচন নিয়ে আলোচনা না করাই ভালো? আমি আসছি ব্যাপারটা। তো ওখানে আপনার হবে না, তবে নির্বাচন নিয়ে একটা ধোঁয়াশা ছিল। এটা তো স্বাভাবিক সময়ের নির্বাচন হচ্ছে না, এইখানে নির্বাচনটা হচ্ছে একটা মানে অস্বাভাবিক পরিস্থিতি আমি বলবো না, এটা একটা ফ্যাসিবাদী শাসনের পর একটা অন্তর্বর্তীকালীন সরকার এখানে দেশটা পরিচালনা করছে। সেখানে অন্যান্য সরকারের পরিবর্তনের সময় স্বাভাবিকভাবে ধরেন 90 থেকে যদি আমরা ধরি যে 3 মাসের মধ্যে নির্বাচন হয়, এরশাদের পতনের পরেও 3 মাসের মধ্যে হয়েছে, তারপর 12ই জুন ধরেন, তারপর আবার পরবর্তীতে আপনার অক্টোবর 2001-এর ধরেন, 2008-এ ধরেন, 8-এ অবশ্য 2 বছরের 96 সাল সবই ছিল এরকমই। তো এইবার আমরা রাজনৈতিক দলগুলো আমরা সরকারকে একটা পর্যাপ্ত টাইম দিতে চেয়েছিলাম, যে একটা যৌক্তিক সময়ের মধ্যে সরকার হয়তো দেশের প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জরুরি যে সংস্কারগুলো করার প্রয়োজন এগুলো করে একটা দেশকে নির্বাচনী একটা ট্রেনের যেন উঠানো যায় সেই ধরনের একটা যৌক্তিক সময় দিতে চেয়েছিলাম, কিন্তু কোনো আমরা সুনির্দিষ্ট টাইম আমরা বলিনি। কিন্তু যখন আমরা দেখলাম যে সরকার পক্ষ থেকে আপনার নির্বাচনের কোনো রোডম্যাপ ঘোষণা করা হচ্ছে না, এবং 3টি তত্ত্বাবধায়ক সরকারের সময় এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে নিল 9 মাস, 10 মাসে যে পড়লাম, তখনই কিন্তু সবার মধ্যে একটা সন্দেহ, অবিশ্বাস এবং অস্থিরতার সৃষ্টি হলো। দেশও একটা অস্থিতিশীলতার দিকে যাচ্ছিল, বিভিন্ন জায়গায় দাবি দাওয়া, সমস্যা এবং এমন অন্তর্ঘাতমূলক বিভিন্ন কর্মকাণ্ড আমরা লক্ষ্য করছিলাম, শুনছিলাম, আভাস পাচ্ছিলাম। সবার মধ্যে একটা ধোঁয়াশার সৃষ্টি হয়ে গিয়েছিল, যে কারণে আপনার এই সুযোগে আপনারা জানেন যে ঐক্যমত্য কমিশনের যে একটা বৈঠক ডাকলেন প্রধান উপদেষ্টা মহোদয়, সেখানে সকল রাজনৈতিক দল, এটা পূর্ব ঘোষণা বা পূর্ব পরিকল্পিতভাবে ছিল না, কিন্তু তাৎক্ষণিকভাবেই সকলেই কিন্তু ডিসেম্বরের মধ্যে নির্বাচনের একটা দাবি সেখানে উত্থাপন করলো। এবং পরবর্তীতে আপনি জানেন যে আমাদের 28-এ
গত 28শে মে আমাদের ঢাকায় তারুণ্যের একটা সমাবেশ। মহাসমাবেশ ছিল, সেখান থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানও ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের চাইলেন। তো এরপরে 2-3-4 দিন পরেই আপনার প্রধান উপদেষ্টা মহোদয় উনি জনগণকে ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি হঠাৎ করেই তিনি এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের কথা বললেন, যেটা কারোর কাছে গ্রহণযোগ্য হয়নি। সেই তারপরে কিন্তু এই ডেডলকটা আমার কাছে মনে হচ্ছিল যে মানে ওখান থেকেই শুরু হয়ে গেল এবং সবার মধ্যে একটা হতাশা। ঈদ, তারপর ঈদের পরে উনি যখন লন্ডনে গেলেন, সেখানে লন্ডনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আমাদের প্রধান উপদেষ্টার বৈঠক, সেখানে যে আলোচনার মধ্য দিয়ে তো আমরাও আলাপ আলোচনা, যেহেতু ডেডলক একটা তৈরি হয়ে গেছে, সেখানে প্রধান উপদেষ্টা মহোদয় এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় ওনারা বসে একটা আলোচনা করে ওনারা হয়তো বলেছেন যে রোজার আগের সপ্তাহে মানে ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচনটা হতে পারে, তবে সেখানে যদি সংস্কার এবং বিচারের প্রক্রিয়ার যথেষ্ট অগ্রগতি সাধিত এবং নির্বাচনের প্রস্তুতি যেন থাকে, রাইট। তো আমরা এটাকে স্বাগত জানিয়েছি, অন্তত জনগণ তো ওই ধোঁয়াশা থেকে বের হয়ে আসলো। এখন আপনি প্রশ্ন করতেই পারেন, আপনি এর আগে 2টা ইউটিউব কন্টেন্ট আমি দেখেছি, সেখানে আপনি প্রশ্নগুলো উত্থাপন করেছেন। আপনার প্রথম ইউটিউব কন্টেন্টে আপনি কিন্তু বলেছিলেন, উচ্ছ্বাস প্রকাশ করেছেন, মাত্র ওই বৈঠকের কয়েক ঘন্টার মধ্যেই বোধহয় আপনি করেছেন, উচ্ছ্বাস না স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছিলেন এরকম আমি বলেছি যে বৈঠকটা ঠিক আছে। তো পরবর্তীতে আমি দেখলাম হ্যাঁ আপনার বৈঠকটা ঠিক আছে, কিন্তু বৈঠকের আউটপুটটা আমার কাছে মনে হচ্ছে সঠিক তখন মানে অতটা ছিল না, সবগুলো আসে নাই, কিন্তু পরের 2টা যে আপনি কন্টেন্টে আপনি বলেছেন, হ্যাঁ এটা হতাশার আপনার জায়গা থাকতেই পারে। না, আমার হতাশা না, আমার অ্যানালাইসিস আই এম নট পার্ট অফ ইওর বিজনেস অ্যানালাইসিস আপনার। তো সেখানে আমি আপনার অ্যানালাইসিসের প্রতি আমরা সম্মান জানাই এবং আপনার অ্যানালাইসিসকে আমরা ধারণ করি। থ্যাংক ইউ। এবং এই অ্যানালাইসিসটা কিন্তু আমাদের মধ্যেও আছে, নাই যে তা না, কিন্তু একটা ডেডলক থেকে একটা জাতিকে একটা আশা দেওয়া, কারণ 15 বছর এই জাতি লড়াই করেছে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য। শুধু নির্বাচন নয়, এই দেশকে একটা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা কিন্তু এগিয়েছি এবং বৈষম্যহীন একটা সাম্য এবং মানবিক রাষ্ট্র হিসাবে গড়ার জন্য। তো সেই কারণে সবারই কিন্তু এখানে একটা দৃষ্টিভঙ্গি মানে চোখ ছিল লন্ডনের বৈঠকের মধ্যে। ওই বৈঠকের মধ্য দিয়ে আমি মনে করি নির্বাচন প্রশ্নে ধোঁয়াশাটা কেটেছে। তবে এই যে আপনি বললেন নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি, এটা তো নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ইচ্ছা করলেই সরকার সেভাবে ঘোষণা করতে পারবে না, সেটা নির্বাচন কমিশন করবে। এখন এইটাতে আমরা আস্থা রাখতে চাই, বিশ্বাস রাখতে চাই, এটা যে হবে সেটাও আমরা কিন্তু মানে এখনই আমরা বলতে পারছি না, কিন্তু এই আস্থা বিশ্বাস রেখেই আমরা কিন্তু কাজ শুরু করেছি। এবং এই যে বললেন যে নির্বাচনের প্রস্তুতির ব্যাপার, তারপর সংস্কারের অগ্রগতি, বিচারের অগ্রগতি, সেগুলোর ব্যাপারেও কিন্তু আমরা কাজ করছি, একসাথেই কাজ করছি, সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছি। এখন আমি মনে করি জাতি একটা যুগ সন্ধিক্ষণে অবস্থান করছে এবং এই সব বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা, পর্যালোচনা, সমালোচনা, টানাপোড়েন, একটা যে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে বৈঠকগুলো হচ্ছে, সেখানে বিভিন্ন বিষয় নিয়ে তর্ক বিতর্ক মধ্য দিয়ে কিন্তু অনেক ছাড় দেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে কেন আমরা এটা চাই না বা অন্যরা কেন চায় না সেটারও একটা ব্যাখ্যা বিশ্লেষণ আসছে, এর মধ্য দিয়ে কিন্তু একটা জায়গায় এসে পৌঁছাবে। তবে ওই বৈঠকের যে বিবৃতি, সেই যৌথ বিবৃতির মধ্যে লাইনের পরেও তো লাইন থাকে, সেগুলো নিয়েও যদি আমরা নিজেরাও আলোচনা করেছি, আমরা কথা বলেছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তার 2 দিন পরে আমাদের কিছু নেতৃবৃন্দকে নিয়ে তিনি একটি কর্মশালায় আয়োজন করেছিলেন ভিন্ন একটি বিষয় নিয়ে, সেখানে প্রসঙ্গক্রমে সেই বৈঠকের ব্যাপারটি এসছে। আমরা কিন্তু ওনার কাছে জানতে চেয়েছিলাম যে আসলে কি বিষয়টা। উনি বলেছেন তো 1-to-1 যে বৈঠক, সেই বৈঠকের বিষয়টা আমরা ডিসক্লোজ নাই বা করলাম, 1-to-1 বৈঠকের বিষয়গুলো এটা ডিসক্লোজ হয় না। তবে এই যে আমি যে কথাগুলো বললাম, জাতি তো একটা আশা ফিরে পেয়েছে, এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। এবং আরও কিছু বিষয় যে এসছে, ভবিষ্যৎ বাংলাদেশ আমরা কিভাবে গড়তে চাই, ভবিষ্যতে আমরা কি এইভাবেই চলবো, গণতন্ত্র কি এভাবেই চলবে, সে আগের স্টাইলেই চলবে, নাকি নতুন আমাদের চিন্তা ভাবনা আসতে হবে, নাকি আমরা যে জাতীয় উন্নয়নের যে ব্যাপারগুলো আসছে, আমরা যদি সরকার গঠন করি, জনগণ যদি আমাদেরকে রায় দেয় সেই আগামী নির্বাচনে, তাহলে আমাদের যে আজকে দারিদ্র্য বিমোচন, বেকারত্ব, তারপর শিল্পায়ন, কৃষি ব্যবস্থাপনা,
তারপরে মানুষের যে প্রত্যাশা সেগুলো নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি সেদিকে আমাদের কিন্তু ফোকাস উনি দেওয়ার কথা বলেছেন, এবং একই সাথে নির্বাচনের সার্বিক প্রস্তুতি এবং দলকে সেই জনপ্রত্যাশা পূরণের জন্য উপযোগী হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে উনি মানে গুরুত্ব আরোপ করেছেন। আমি আসছি আপনার কাছে ডক্টর সাজেদুল হক রুবেল। মিটিংয়ের পার্টি আপনারা না অবশ্যই, বাট কিছু কিছু ইস্যুজের সঙ্গে আপনাদের সম্পর্ক আছে, কিছু কিছু রাজনৈতিক দল নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, অনেকেই কিছু বলেননি। সো আমি সামগ্রিকভাবে লক্ষ্য যখন সংস্কার, লক্ষ্য যখন বিচার, লক্ষ্য যখন এক মানুষের ভোটাধিকার নিশ্চিত করা, সেক্ষেত্রে কতখানি অগ্রগতি হলো বলে মনে করেন? আপনি এই যে জাতীয় ঐক্যমত্য কমিশনের বিষয়টি নিয়ে বলছেন না সামগ্রিক? আমি সামগ্রিকভাবে বিশেষ করে লন্ডন বৈঠকের আউটকামস। লন্ডন বৈঠকের প্রাথমিক প্রতিক্রিয়াতে আমরা ইতিবাচকই ছিল, কিন্তু যখন বৈঠকটা হচ্ছে শুনলাম ইতিবাচক একটা বিষয় যে এবার হয়তো সত্যি সত্যি বরফটা গলবে। এরপর আমরা একটা প্রেস কনফারেন্স দেখলাম। সেই প্রেস কনফারেন্সে আমি শুনলাম যে একটা যৌথ সাংবাদিকদের প্রশ্নের যৌথ বিবৃতি দেওয়া হচ্ছে, ওটা পড়ে নেবেন। তো আমি যৌথ বিবৃতিটা খুঁজে বের করে যখন পড়লাম, তখন দুটো শব্দে আমার চোখ আটকে গেল আর কি। একটি হচ্ছে যথার্থ, একটা হচ্ছে অগ্রগতি। আমার মনে হলো এই যে যথার্থ অগ্রগতি যদি সাধিত হয়, অর্থাৎ বিচারের ক্ষেত্রে বলুন, সংস্কারের ক্ষেত্রে বলুন, নির্বাচন প্রস্তুতির ক্ষেত্রে, অর্থাৎ এই যথার্থ এবং অগ্রগতি এই দুটি শব্দের মার প্যাচেই আমরা হয়তো গিয়ে আসলে কিছু পাইনি, আসলে কিছু হয়নি। আসলে দেখা যাবে যে ওই আগের অবস্থাটাই রয়ে গেছে, মাঝখানে একটু আর কি আমরা একটু ওয়ার্ম আপ হলো আর কি, কিন্তু শেষ পর্যন্ত দেখা যাবে যে হচ্ছে না। এবং এখনও যদি দেখি তারপরে যে ফলো আপটা দেখি, যে তেমন কোনো অগ্রগতির জায়গা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। এখন সংস্কারের প্রসঙ্গে যদি আসে, সংস্কারের প্রসঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশন তৈরি, তারা যেমন 6টি বিষয়, মৌলিক বিষয়ে সংস্কার কমিশন করেছিল, 6টি কমিশন, 11টা কমিশন, তার মধ্যে 6টি কমিশনের নিয়ে গুরুত্বপূর্ণ 6টিকে নিয়ে এখন ঐক্যমত্য কমিশনের কাজ ঐক্যমত্য কমিশন কাজ করছে। এই ঐক্যমত্য কমিশন বা এই জাতীয় ঐক্যমত্য করতে গিয়েই দেখা যাচ্ছে যে এই বিষয়টি কত কঠিন, কত কঠিন। যেমন আপনারা শুনেছেন অবশ্যই যে বহুত্ববাদ বলে একটি বিষয় ছিল। আমরা কিন্তু আমাদের কাছে প্রথমবার যে সংবিধান সংস্কারের যে বিষয়গুলো এসেছিল সেখানে বহুত্ববাদ শব্দটি ছিল। এই বহুত্ববাদের মিনটা হচ্ছে যে সমস্ত মতামতের মানুষদেরকেই ধারণ করা, সমস্ত ধর্ম বর্ণ লিঙ্গের মানুষদেরকে ধারণ করা, এবং ধারণ করেই গিয়ে দেশ এবং জাতি গঠন করা, রাষ্ট্রকে পরিচালনা করা। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে গিয়ে এই সংবিধান একটা ইনক্লুসিভ এবং একটা অন্তর্ভুক্তিমূলক অ্যাপ্রোচ নিয়ে আসবে, এবং এটাকেই তারা একটা শব্দে নিয়ে আসতে চেয়েছিল, বহুত্ববাদ। আমি এবার দেখলাম এই মিটিংগুলোতে গিয়ে তাদের যে সংবিধান সংস্কার, যার আপনার মানে সংসদের সংবিধানের মূলনীতির যে পরিবর্তনটা ঘটাচ্ছেন, প্রস্তাব দিয়েছেন, সেখান থেকে কিন্তু এখন বহুত্ববাদ শব্দটা বাতিল হয়ে গেছে। আমার কাছে একটু অবাক লাগলো। আমি দেখলাম যে বহুত্ববাদ শব্দকে ভুল বুঝেছেন কিছু পলিটিক্যাল ইসলামিক পার্টিগুলো ভুল বুঝেছেন, ভুল ব্যাখ্যা করেছেন। তারা বহুত্ববাদ বনাম একাত্মবাদ, হ্যাঁ, মানে এটা ধর্মীয় একাত্মবাদের সাথে এই বহুত্ববাদটাকে মিলিয়ে ফেললেন। মিলিয়ে ফেলার মধ্যে দিয়ে একটা পুরো মিস ইনফরমেশন, মিসকনসেপশন জাতির কাছে উপস্থাপন করলেন। এই জায়গাটা তো একটা দায়িত্ব নিয়ে কথা বলা দরকার ছিল। হ্যাঁ, প্রধান উপদেষ্টা, জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রধান, তার দায়িত্ব দেওয়া দরকার ছিল যে আমাদের টোটাল যে স্পিরিটটা, এই যে প্রেমিসিসের উপরে এই জাতীয় ঐক্য কমিশনটা দাঁড়িয়েছে, এই সংস্কারগুলো দাঁড়াচ্ছে, সেটা কি? সেটা হচ্ছে একটা গণ-অভ্যুত্থান। সেই গণ-অভ্যুত্থানে যে টোটাল স্পিরিটের জায়গা, সেই গণ-অভ্যুত্থান তো শুধুমাত্র মানে বিএনপি করেনি, বা এনসিপি যারা দাবি করছে আজকে তারা করেনি। এখানে বাম, ডান, ইসলামিক, সেকুলার সমস্ত ফোর্স এবং আদিবাসীরাও এখানে অংশগ্রহণ করেছেন, তারাও রক্ত দিয়েছেন, সমস্ত ফোর্স মিলে একটা গণবিস্ফোরণ ঘটিয়েছেন। এই যে অংশীজনগুলো রয়েছে তাদেরকে মিলিয়ে এই যে একটা স্পিরিট, যেটা কি মূল স্পিরিটের জায়গা, সেই মূল স্পিরিটটাই তো বাতিল হয়ে গেছে, তারপরে আরও কতগুলো ছোটোখাটো বিষয় আছে যে বিষয়গুলোতে কখনোই আসলে আপোষ করা খুব কঠিন হবে। যেমন ধরুন জাতীয়তাবাদ থাকবে না, নতুন যে জাতীয়তাবাদ থাকবে না।
তো জাতীয়তাবাদ না থাকলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কি করবে, বা জাতীয়তাবাদী 12 দল রয়েছে, সম্ভাবনা 12 দল রয়েছে, তাদের পক্ষে কি জাতীয়তাবাদকে বিসর্জন দেওয়া সম্ভব হবে? বা আমাদের পক্ষে যেই নতুন সংবিধান যদি লেখা হয় যেখানে সমাজতন্ত্রকে মুছে ফেলা হবে, এবং সেই সংবিধানের জন্য যে জাতীয় সনদ হবে সেই সনদের কি বামপন্থীরা স্বাক্ষর করতে পারবে যেখানে সমাজতন্ত্রকে মুছে ফেলা? হ্যাঁ, এটা বলতে পারেন গত 54 বছরে এটা ইমপ্লাই হয়নি, এটা হচ্ছে গিয়ে একদম মানে আলমারিতে শোকেসে সাজিয়ে রাখা হয়েছিল সমাজতন্ত্র, ওই বইয়ের মধ্যে সাজিয়ে রাখা হয়েছিল। কিন্তু এই সমাজতন্ত্রের সাথে তো হচ্ছে গিয়ে কম্প্রোমাইজ কীভাবে বামপন্থীরা করবে, কীভাবে কমিউনিস্ট পার্টি বা সিপিবি করবে, সেটা একটা বড় প্রশ্ন আর কি, গুরুত্বপূর্ণ প্রশ্ন আর কি। তো এরকম বিষয়গুলো রয়েছে। তো সেই বিষয়গুলোকে নিয়ে সংস্কারটা এত সহজ কোনো বিষয় না, এটা সহজ কোনো বিষয় না। আমাদের সামগ্রিকভাবে পলিটিক্যাল যে আমাদের হচ্ছে আচরণ, আমাদের যে পলিটিক্যাল কালচার রয়েছে, সেটা তো পরিবর্তনে হওয়া তো হচ্ছে খালি আপনি কাগজে লিখে স্বাক্ষর করলেই আচরণ বদলে যাবে না। তো 3 জোটের তো এরকম রূপরেখা ছিল 90-এর আন্দোলনের আগে, তো তাতে সেই রূপরেখা, সেখানে কোড অফ পলিটিক্যাল পার্টির আচরণবিধিও ছিল, তো সেটা তো লেখা আছে, দলিলে আছে, সব কিছু আছে, দলিল হবে। কিন্তু আসলে যে রিফরমেশনটা আমাদের এখন আবশ্যক, সেই রিফরমেশনের জায়গাটা আমরা পাচ্ছি না। বিচারের জায়গাটা দৃশ্যমান করবার বিষয় রয়েছে, কিন্তু বিচারের ব্যাপারটা শুরুর জায়গায় যে মামলা করার যে বিষয়গুলো রয়েছে, সেই মামলার মধ্যে একজন ব্যক্তিকে হত্যার জন্য 300, 400, 350 এরকমভাবে যেভাবে করে করা হয়েছে, সেটাকে সর্ট আউট করে নিয়ে এসে প্রকৃত প্রক্রিয়াতে নিয়ে এসে যে করার যে জায়গা, সেটা করাটা আমার মনে হচ্ছে যে খুব সহজ হবে না আর কি। খুবই প্রতীকী অর্থে হয়তো আমরা কিছু বিচারকে দৃশ্যমান করতে পারবো, কিন্তু সুষ্ঠু বিচারের ক্ষেত্রে হচ্ছে কি আমাদের আরো সময় লাগবে। কারণ বিচারককে তো আর বিচারকে তো আপনি প্রভাবিত করতে পারবেন না, মামলাগুলো দায়ের করা তাকে তো আর আলটিমেটাম দিতে পারবে না যে তুমি 1 মাসের মধ্যে বিচার করে দিবে, এটা তা তো বলতে হবে না। বিচারিক পদ্ধতিতে আগাবে, আইনকে সেই স্বাধীনভাবে অগ্রসর হতে দিতে হবে। ফলে এটিও একটি কঠিন, এখানেও যথার্থ অগ্রগতি খুবই মানে সুদূর প্রসারিত। আরেকটি যথার্থ অগ্রগতির জায়গা আছে নির্বাচন কমিশনের কাজের ব্যাপার আছে, নির্বাচনের প্রস্তুতির ব্যাপার। এই জায়গাটা আসলে সম্ভব, এটা পসিবল, এটা ডিসেম্বরের মধ্যেই পসিবল। এবং এই কারণে বিএনপিও বলেছিল আগে, প্রিন্স ভাইরাও বলেছিলেন আগে, আমরাও আগে বলেছি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা দরকার। অর্থাৎ নির্বাচনী এই ব্যবস্থাটা হচ্ছে গিয়ে হলো গিয়ে আসল জায়গা। একটা রাজনৈতিক দল, সে ধরনের একটা জনপ্রিয় দল ছিল, এখন যেমন বিএনপি আছে বা অতীতে অন্য কেউ ছিল, সে জনপ্রিয় দল ছিল, জনপ্রিয় ভোটে সরকারে গিয়েছিল। যাওয়ার পর সে কিভাবে করে স্বৈরাচারে রূপান্তরিত করলো, কিভাবে করে তার মধ্যে অটোক্র্যাটাইজেশন হলো, এই যে স্বৈরাচারীকরণ হলো তার মধ্যে অন্যতম একটা সে নির্বাচনী ব্যবস্থাটাকে এক্সপ্লয়েট করে ফেলে। এটা এক্সপ্লয়েট হওয়ার কারণে সে বুঝে যায় যে আমার আর ক্ষমতা থাকার জন্য জনগণকে আর খুশি করার দরকার নাই, গণমুখী আমার আর কোনো কাজ করা দরকার নাই। আমার কাজ করা দরকার আছে দুর্নীতিবাজদের সাথে নিয়ে, আমার কাজ করা দরকার আছে সামরিক বেসামরিক আমলাতন্ত্রকে সাথে নিয়ে, আমার কাজ করা দরকার আছে বিদেশি প্রভুদেরকে তুষ্ট করে। ফলে বিদেশি প্রভু একদিকে দুর্নীতিবাজ সামরিক বেসামরিক আমলাতন্ত্র, আরেকদিকে হচ্ছে দেশের হচ্ছে গিয়ে মাফিয়াদেরকে, ব্যবসায়ীদেরকে, কালোবাজারিদেরকে হাতে রাখতে পারলেই আমি ক্ষমতা থাকতে পারবো, আমি ক্ষমতাটাকে এনজয় করতে পারবো। এইভাবে করে একটা অলিগার্কি শাসন আমাদের ঘাড়ে চেপে বসেছিল। ফলে আমাদের মূল যে জায়গাটা ফিরে আসতে হবে, যে কথা বলছে, এটার উল্টা কথা তারা বলছে, হ্যাঁ ভোট তো বারবার হয়েছে, তাতে লাভ হয়েছে কি? ভোটের মতো ভোট হয় নাই বাংলাদেশ, ভোটের মতো ভোট চাই বাংলাদেশ। আজ মিনু সাহেব বলে না যে সবচেয়ে সেরা ভোট, আমি সেরা ভোটের সংজ্ঞা জানি না, আমরা চাই প্রকৃত একটা ভোট, প্রকৃত মানুষের ম্যান্ডেটটা যেখানে উঠে আসবে, যে ভোট কালো টাকার মাধ্যমে, যে ভোট ধর্মের সুশুরির মাধ্যমে, যে ভোট অন্য কোনোভাবে প্রশাসনিক কারসাজির মাধ্যমে যেটাকে ম্যানিপুলেট করা যাবে না, সেই ভোট, সেই নির্বাচন হলেই আমরা আসল সংস্কারের দিকে যেতে পারবো। এবং আমরা নিশ্চয়তা পাবো যে আমাদের যে সরকারই গঠিত হোক, যে দলে যাক, সে যাচ্ছা তাই করতে পারবে না। 5 বছর পর আবার পাবলিকের কাছে তার ফিরে আসতে হবে এবং পাবলিক তার জবাব ব্যালটের মাধ্যমে দেবে। সো মিস্টার প্রিন্স, আমার দুটো প্রশ্ন। একটা প্রশ্ন আগের কথার সূত্র ধরে সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন, যে আপনি বলেছিলেন যে 3 মাস আগে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, হুইচ ইজ কারেক্ট। এবং আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে কি আমরা অক্টোবর পর্যন্ত ওয়েট করতে পারি নিশ্চিন্তে, যে নির্বাচনটা অক্টোবরে গিয়ে যদি দেখা যায় কোনো কারণে ফেব্রুয়ারির মধ্যে তারিখ আসছে না, তখন গিয়ে আপনারা নির্বাচন নিয়ে কথাবার্তা বলবেন? মানে আমরা এখনো আস্থা রাখতে চাই। আমি সেটাই বলছি, এটা যদি দেখি, আপনারা তো বলছেন যে আপনাদের একজন নেতা দেখলাম কোথায় যেন বলেছেন যে বিশ্বাস করে ঠকার চেয়ে অবিশ্বাস করে ঠকা ভালো। আমি ঠিক কে বলেছেন আমি জানি না, পত্রপত্রিকা ছাপা হয়েছে, আমি এটা তার ব্যক্তিগত মত হতে পারে। তবে আমাদের দলের যে বক্তব্য, এটার মধ্যে আমাদের মহাসচিব সাহেব সেটা
উপস্থাপন করেছেন বিভিন্ন বক্তব্য বিবৃতির মধ্য দিয়ে। তো আমরা নির্বাচনের সেই আগামী অক্টোবর নভেম্বর পর্যন্ত এর মধ্যে হয়তো দৃশ্যমান হবে সব বিষয়গুলো, না হলে পরে ভাবা যাবে অক্টোবরের পরে। আমরা এই ব্যাপারে একেবারেই মানে ঐক্যবদ্ধ এবং আমরা কমিটেড, এই প্রশ্নে আমাদের কোনো আপোষ হবে না। আমরা নির্বাচন চেয়েছিলাম, মানে আমি জাস্ট এটা কি বলেন, মানে দুষ্ট লোকের আর্গুমেন্ট আপনার সঙ্গে, ঠিক আছে, যে ধরা যাক যে অক্টোবরে নভেম্বরে গিয়ে আপনার বুঝলেন যে সরকার তো আসলে নির্বাচনের তারিখ দিচ্ছে না, তখন তখন আবার আপনার আগের মতো একটা আন্দোলন সংগ্রাম শুরু করলেন। কিন্তু আমরা তো গত কয়েক মাসে দেখলাম যে কে কারা কি করছেন, করে কি সবাই মিলে কি করা গেল। সরকারেরও তো একটা শক্তি, জনগণ থাকুক আর না থাকুক এক ধরনের শক্তি তো তার সবসময় থাকে। অবশ্যই তখন গিয়ে কোনো কারণে যদি ওই আমি বলছি যে ওই ফেব্রুয়ারি পর্যন্ত টাইমটা না থাকলে তারপর আমরা এপ্রিলের কথা ভাবতে পারবো এবং আমাদের সেই এপ্রিলের কথা ভাবতে পারবো। এপ্রিলে বাংলাদেশে নির্বাচনের কোনো মানে সময় নয়, তাহলে জুনে যাবে, আপনি বলছেন জুনও সময় নয়, তাহলে ডিসেম্বর নেক্সট কোনোভাবেই সম্ভব না। এইভাবে অনির্বাচিত শাসন আপনার দীর্ঘদিন চলতে পারে। থ্যাংক ইউ। আমার নেক্সট কোশ্চেন আপনার কাছে, সেটা হচ্ছে যে আমরা জুন মাসের শেষ সপ্তাহে প্রবেশ করছি এবং জুলাই সনদ নিয়ে প্রচুর কথা হচ্ছে। জুলাই সনদ, ডক্টর রুবেল জাতীয় সনদের কথা বললেন, এগুলো আমরা যেটা বুঝতে পারছি যেগুলো সব ফাইনালাইজেশন বা স্বাক্ষর টাক্ষর যা করার ঐকমত্য সবটাই আগামী মাসের মধ্যে করতে হবে, শেষ করতে হবে। সো বা 5ই অগস্টের আগে শেষ করতে হবে। সো আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই যে এই জায়গায় আসলে কতটা কনসেনসাস তৈরি করা যাচ্ছে, এটা কতটা শান্তিপূর্ণ, যেহেতু আপনারা আস্থা রাখতে চান এবং আপনারা একটা স্থিতাবস্থা, শান্তির অবস্থা বজায় রাখতে চান, তো সেখানে আসলে এই জায়গাটাতে কতটা আশা আমরা কিন্তু দেখুন, নাকি বিবাদ বিসম্বাদ বিরোধ আরো বাড়বে বলে কেউ কেউ মনে করেন, হয়তো দেখুন আমরা প্রথম থেকে আমরা বলে আসছিলাম যে এইসব ব্যাপারে জাতীয় ঐকমত্য যেগুলো হবে সেগুলো নিয়ে আমরা আগাই। আর নির্বাচন আমি দুটো, কিন্তু একটা হচ্ছে জুলাই সনদ আর একটা হচ্ছে জাতীয় সনদ। আমি ডক্টর রুবেল সাহেব যে কথা বলেছিলেন যে নির্বাচন করতে যে আমাদের সংস্কারগুলো প্রয়োজন, নির্বাচনী ব্যবস্থাটা একেবারে তছনছ হয়ে গেছে। এর আগেও যে আওয়ামী আমলেও যে নির্বাচন কমিশনগুলো হয়েছিল, তখন আমরা কমিউনিস্ট পার্টি কিংবা অন্যান্য রাজনৈতিক দল তারা যে আমরা এই এত বড় বড় বই করে আমরা যে প্রস্তাবগুলো দিয়ে আসলাম, নির্বাচনী বিধিমালার পরিবর্তন, আইনের পরিবর্তন, নির্বাচন, সেগুলো কোনোটাই কিন্তু কর্ণপাত করা হয়নি, বরং আওয়ামী লীগ যা বলতো তখন সেটাই নির্বাচন কমিশন তামিল করেছে। তো এখনও আমরা যে কথাগুলো বলছি সেই কারণে নির্বাচন কমিশন একেবারে তছনছ হয়ে গেছে। নির্বাচনী বিধি ব্যবস্থাগুলো নির্বাচন কমিশনের এবং সরকারের উচিত ওই নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো এগুলোকে গুরুত্ব দিয়ে আপনি আগে এগুলোকে একটা নির্বাচন উপযোগী পরিবেশ তৈরি করা। দ্বিতীয় হচ্ছে সংবিধান প্রশ্নে বলেন বা অন্যান্য প্রশ্নে বলেন, যেগুলো আছে যতটুকু জাতীয় ঐক্যমত্য করা যায় সেগুলোর ব্যাপারে আমরা এক হয়ে আমরা সিদ্ধান্ত নিই। বাকিগুলো আমরা নির্বাচিত সংসদের উপর ছেড়ে দিতে পারি, কারণ সেই সংসদে তো আমরা আশা করি আজকে যারা রাজনৈতিক দলগুলো আমরা রাজপথে কথা বলছি তারাও যাবে, আইডিয়াল কথা আপনাদের এক্সপেকটেশন, সেখানে বসেই তো আমরা সিদ্ধান্ত গ্রাউন্ড রিয়ালিটিটা বুঝতে চাইছি আপনার কাছে। না সেটাই বলতে চাই। এখন আপনি সেই জায়গায় কতটা বহুত্ববাদের কথা বললেন ডক্টর রুবেল ভাই, তারপরে জাতীয়তাবাদের কথা আপনি বললেন, কিংবা আপনার যে জনপ্রত্যাশার কথাগুলো বললেন, এগুলির প্রশ্নে তো অবশ্যই দ্বিমত থাকাটাই স্বাভাবিক। একমত হবে সবার, এটা না ভাবাই উচিত। দ্বিমত হলেও তো একমত হওয়া যায় কিছু কিছু ব্যাপারে, যেগুলো নিয়ে আপনার মানে কোনো প্রয়োজন নেই, এখানে অপ্রয়োজনীয় অনেক বিষয়গুলো সামনে নিয়ে আসা হচ্ছে, সেগুলো করে খামাখা আমাদের মধ্যে একটা কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে টাইম তো খুব বেশি নেই। আমি এই ঐকমত্যের এই দুটো ঘোষণা নিয়ে বা চার্টার নিয়ে ঐকমত্যের ব্যাপারটা কতখানি কতখানি আমি প্রথমে বলেছি, জাতি কিন্তু একটা যুগ সন্ধিক্ষণে বর্তমানে অবস্থান করছে। প্রতিনিয়তই কিন্তু আমাদের আলোচনা, পর্যালোচনা, সংযোজন, বিয়োজন চলছে। আপনি দেখছেন জাতীয় ঐকমত্য কমিশনে, যদিও জাতীয় ঐকমত্য কমিশনের এই ধরনের কর্মকাণ্ডকে আমরা প্রথম থেকেই কিন্তু একটু ডিসকারেজ করে আসছিলাম। আমরা জাতীয় ঐকমত্য কমিশনের কাজের সাথে আগেই যদি রাজনৈতিক দলগুলোকে সংযুক্ত করে দেওয়া যেত, তাহলে কিন্তু ইতিমধ্যে অনেক ব্যাপারে ঐকমত্য সৃষ্টি হয়ে যেত। কিন্তু একটা আমলাতান্ত্রিক জটিলতার মতো এই জাতীয় ঐকমত্য কমিশনের বিভিন্ন কমিশনকে ঢুকিয়ে দেয়, তারা নিজেরা কিছু আপনার মতামত এটার মধ্যে সম্পৃক্ত করে উপস্থাপন করাতে মনে হয়েছে জিনিসগুলো আসলে কিন্তু খুবই জটিল, আসলেও জটিল ব্যাপার, যে সমগ্র জাতির ভবিষ্যতের ব্যাপার। তো
তো রাজনৈতিক দলগুলো তো জনগণকে প্রতিনিধিত্ব করে। হ্যাঁ, বিশিষ্ট ব্যক্তি, সুশীল সমাজ, তাদেরও অবদান রয়েছে, তাদেরও মতামতের দাম রয়েছে, তাদেরও বক্তব্যের আমরা গুরুত্ব দিয়ে থাকি, কিন্তু সেগুলো এমন হওয়া উচিত না যেগুলোকে আপনার জাতিকে ঐক্যবদ্ধ করার সাথে সাথে ঐক্যবদ্ধ না করে আপনার দূরে সরিয়ে দেয়। সেই কারণে আমরা মনে করি যে আমি আগের জায়গাতে আসছি, যেগুলো প্রশ্নে আমাদের ঐক্যমত্য হয় সেগুলো করেই জুলাই সনদ বলেন, জাতীয় সনদ বলেন, নির্বাচন সংস্কার বলেন, সেগুলো করে ফেলা উচিত আগামী মাসের মধ্যেই। এবং এই যে জাতির একটা যুগ সন্ধিক্ষণে অবস্থান করছে, এখন প্রতিটা মুহূর্তের কিন্তু অনেক দাম রয়েছে এবং প্রতিটা মুহূর্ত কিন্তু সতর্কতার সাথে আমাদেরকে এগোতে হবে। কিন্তু যেভাবে এই আলোচনাটা চলছে আমরা গত কয়েকদিনে দেখলাম, সেখানে আপনার মতো আমারও বলতে ইচ্ছা করে যে আদৌ এটা কীভাবে কতটুকু এগোবে, কিন্তু আমাদের আস্থা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। আমরা আস্থা রাখতে চাই, বিশ্বাসও রাখতে চাই, এবং এই মধ্যে দিয়ে যেটুকু আমাদের অগ্রগতি হবে সেটা নিয়ে আমরা সামনে এগোতে চাই। একদিনেই সব কিছু পরিবর্তন হয়ে যাবে, এক দলিলেই সব হয়ে যাবে তা কিন্তু নয়। আজকে বিএনপি কিংবা কমিউনিস্ট পার্টি কিংবা গণতন্ত্র মঞ্চ যে সংস্কারের কথাটা আমরা বলছি, এটা কি 20 বছর আগে আমরা বলতে পেরেছি বা বলার মতো উপলব্ধি ছিল? আজকে 20 বছর পরে কিন্তু সেই উপলব্ধিটা এসছে, না এটা হওয়া উচিত। আজকে যে সংস্কারটা হবে সেটা কিন্তু 2 বছর পরে আবার এইটারও সংস্কার লাগতে পারে তখনকার প্রেক্ষাপটে। তাই সংস্কারটা একটা চলমান প্রক্রিয়া। তাই আমি একদম একটা সনদের মধ্যে, একটা দলিলের মধ্যে বা একটা কাগজের মধ্যে সব লিখে সিগনেচার করে দিলেই আগামী 100 বছর জাতির সমস্ত আপনার সমস্যার সমাধান হয়ে গেল, তা কিন্তু নয়। আমি মনে করি এই যে আলোচনার যে প্রক্রিয়াটা সংস্কারের প্রশ্নে, এটা চালু রাখা উচিত। আপনি জানেন যে আমাদের 31 দফা যে রাষ্ট্র কাঠামো মেরামতের যে রূপরেখা আমরা দিয়েছিলাম, সেখানে কিন্তু সংবিধান সংস্কার কমিশন নামে একটা কিন্তু কমিশন গঠনের বিষয়টা আছে। আমি মনে করি এরপরে যে মানে নির্বাচনের পরে যে জাতীয় সরকার গঠন হবে, সেইখানে তার পাশাপাশি কিন্তু এই সংবিধান সংস্কার কমিশনও হবে এবং এই প্রস্তাবগুলো হয়তো সেখানে যাবে। তারা নিজেরাও হয়তো সব প্রতিনিয়ত চিন্তা করবে কোন জিনিসটা সংশোধন হওয়া উচিত। সেটা এখন যেহেতু আগামীতে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, সেখানে আপার ক্লাসে যারা মানে থাকবেন তারাও চিন্তা করবে। সব বিষয় তো তাদের উপরে তো ছেড়ে দিতে হবে। এখন আপনি বসে একটা দলিলে সিগনেচার করলাম, হয়ে গেল? তাদেরও তো কিছু কাজ আছে, তাদেরও তো সেই দায়িত্বটা দেওয়া উচিত বলে আমি মনে করি। সেই জন্য মনে করি জাতীয় ঐক্যমত্যে যেগুলোতে হয় সেগুলো করে আমরা নির্বাচনের দিকে যাওয়া উচিত। নির্বাচনটাই হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে যে ওই জায়গায় অগ্রগতিটা হচ্ছে কিনা। এটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে জুলাই হচ্ছে, সনদ এবং জাতীয় সনদের ব্যাপারে ঐকমত্যের জায়গাটায় অগ্রগতি হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে তো হচ্ছে। এটা আমার মনে হয় যে আরো মানে 15-20 দিন তো আপনাকে অপেক্ষা করতে হবে বিষয়টা ইয়ে করার জন্য। এবং আমার মনে হয় যে এগুলো করে নির্বাচনটাই হচ্ছে বড় সংস্কার। কারণ 15 বছর অনির্বাচিত শাসনের মধ্যে থাকতে থাকতে জাতি যেভাবে নিষ্পেষিত হয়েছে, জাতি যেভাবে নিগৃহীত হয়েছে, গণতন্ত্র থেকে দূরে সরে এসছে, ভোট থেকে দূরে সরে এসছে, বরঞ্চ একটা গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জাতিকে সেই আস্থায় ফিরিয়ে নেওয়াটাই জরুরি। এবং যেই নির্বাচনের মধ্য দিয়ে একটা প্রকৃত অর্থেই জনপ্রতিনিধিত্বশীল সংসদ এবং সরকার গঠন হবে, সেই তাদেরও এই জাতির সেই প্রত্যাশা পূরণে কাজ করতে হবে। সো ডক্টর রুবেল, আশা না থাকলে মানুষ বাঁচতে পারে না, আশা না থাকলে হয়তো দেশও টিকে থাকে কিনা জানি না। কিন্তু আমার প্রশ্ন যে আপনি আসলে এই ঐকমত্যের জায়গাটায় কতটা আশাবাদী, বিশেষ করে এখনও, যেমন কালকেও আমি শুনলাম যে এখন আবার কোনো কোনো দল বলছে যে স্থানীয় সরকার নির্বাচনে আগে করতে হবে, যেটা আগেও কথা ছিল, মাঝখানে একটু চাপা পড়ে গেছে, মাঝখানে চাপা পড়ে গেছিল, আবার চাপা পড়ে গেছে। আরও একটি প্রস্তাবনা আছে এর সাথে, স্থানীয় সরকার নির্বাচন আছে আবার গণপরিষদের। অর্থাৎ আপনার কথা রেস ধরে বলি যে জাতীয় সনদ যখন স্বাক্ষর হয়ে যাবে, একটা জাতীয় সনদ যখন তৈরি হয়ে যাবে, তখন আবার প্রশ্ন আসবে এই জাতীয় সনদটাকে কিভাবে করে আমরা বাস্তবায়ন করব। তখন একবার আমাদের একটা বিরাট বিভক্তি তৈরি হতে পারে। অনেকে আমরা যেটা বলবো যে এটা আমাদের ম্যানিফেস্টো থাকবে, আমরা কমিটেড, এটা করতে চাই, তারপর হচ্ছে গিয়ে নির্বাচনের পর যারা জিতবেন তারা করবেন, এটাই হওয়া উচিত। কিন্তু এখানে যে ঘটনা ঘটবে, অনেকে জুলাই সনদটাকে আবার জাতীয় সনদের প্রিয়াম্বল হিসেবে, জুলাই সনদ আর জাতীয় সনদ মূলত একই জিনিস না, এখানে দুইটা, একটি হচ্ছে জুলাই ঘোষণা আর একটা হলো জুলাই সনদ। ঘোষণাটা আসলে এটা একান্ত এনসিপির বিষয় আর কি। আর আমরা যেটা নিয়ে বসেছি সেটি হচ্ছে সনদ তৈরির জন্য। সেটার নাম জুলাই সনদ হতে পারে কিংবা এটা একটা জাতীয় সনদ হতে পারে আর কি।
তো আমাদের মূলত ডিফারেন্সের জায়গায় এটা। এখন জাতীয় সনদের যে বা জুলাই সনদের যে বিষয়টা দাঁড়াচ্ছে, সেখানে ইতিমধ্যে আমরা আমাদের হচ্ছে ডক্টর ইউনূস একটা কথা বলেছিলেন, তিনি একটা সুন্দর ফর্মুলা দিয়েছিলেন আর কি। সেখানে থাকবেন কতক্ষণ সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে আর কি। ফর্মুলাটা সুন্দর ছিল যে আমরা যেটুকু বিষয় সবাই একমত হব, হ্যাঁ, ওনার যে স্টাইল সেই স্টাইলে তিনি বলেছেন যেটুকু বিষয় আমরা সবাই একমত হব সেটাকে নিয়ে আমরা হচ্ছে গিয়ে স্বাক্ষর করে সনদ করে একটা জুলাই কার্টার বলে ওটা করে আমরা নির্বাচনের দিকে চলে যাব। এটা একটু খুব সহজ ব্যাপার ছিল এবং প্রত্যেকের রাজনৈতিক দলের সাথে ইতিমধ্যে বৈঠক হয়েছে, সেটাকে ধরেই আমরা হচ্ছে গিয়ে সর্টিং করে বের করে ওটাকে ধারণ করি আমরা, ওটাকে আমরা ধারণ করি যেটাতে সবাই একমত। কিন্তু এখন আমি যেটা দেখতেছি যে শুধু একমত না, কিছুটা দ্বিমত আছে সেটাকে নিয়ে এখন যে স্টাইলে হচ্ছে, এখন হচ্ছে তর্ক বিতর্ক হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং সেখানে মান অভিমান তৈরি হচ্ছে, সেখানে হচ্ছে আরও অনেক বিষয় তৈরি হওয়ার সম্ভাবনা আছে। এখন মধ্যে অগ্রগতি হচ্ছে যেমন নারীটা যদিও মৃদু বা প্রতিবাদ ছিল প্রতিটা ইসলামিক দলগুলো যে তারা নারীদের আসন বৃদ্ধি করবে না, হ্যাঁ, তাদের বক্তব্য ছিল এই দেশ 30 বছর নারীদের দ্বারা প্রধানমন্ত্রী ছিল, নারীদের আর সংরক্ষিত আসনের দরকার নেই। কিন্তু অন্যান্য সবাই বাম ডান সবাই বলেছে যে হলো বিএনপি খুব জোরালোভাবে বলেছে যে নারীর আসন থাকবে, সেটাকে 100তে উত্তীর্ণ হবে। এই ব্যাপারে বোধহয় ঐক্যমত্য হয়েছে, এই ব্যাপারে ঐক্যমত্য, এবং পরবর্তীতে ওনারা আর ইসলামিক দলগুলো আর তেমন একটা আওয়াজ দেননি। নারী সদস্য হচ্ছে, সংরক্ষিত আসন হচ্ছে 100 হচ্ছে, এটা হচ্ছে আমরা সবাই এখন এটা পাস করে নিয়ে আসছি। আরেকটা ব্যাপার হচ্ছে যেমন খুব গুরুত্বপূর্ণ জিনিস ছিল সেটা হলো 70 অনুচ্ছেদ, যে আমার নিজের দলের বিরুদ্ধে আমি ভোট দিতে পারবো কিনা, এটা ছিল খুব মানে জটিল বিষয়। এইটার ব্যাপারে একটা ঐক্যমত্যে পৌঁছে গেছে যে আপনার হচ্ছে দুটো বিষয়, একটি হচ্ছে অর্থ বিল আর একটা হচ্ছে আপনার হচ্ছে আস্থা ভোট। এই দুটো ছাড়া বাকি সবার ক্ষেত্রে আমরা ভোট দিতে পারবো। কিন্তু যে আমাদের প্রিন্স ভাই যেটা বললেন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এইটার ক্ষেত্রে আমাদের অনেকগুলো রাজনৈতিক দলের দ্বিমত রয়েছে, বামপন্থীদের দ্বিমত রয়েছে যে এত ছোট্ট একটা দেশ, একটা গরিব দেশ, ঠিক আছে, আমরা আর একটা সুপার স্ট্রাকচার তৈরি করব, এবং যদিও বলা হচ্ছে যে পাওয়ার অফ ব্যালেন্সের কারণে। তারপর আবার আপনার একটা বিষয় রয়েছে জাতীয় সাংবিধানিক কমিটি। এই জাতীয় সাংবিধানিক কমিটি নিয়ে হচ্ছে গিয়ে আবার আমাদের মধ্যে নানা রকম দ্বিমত রয়েছে। এইটা হচ্ছে গিয়ে এনসিসি বলা হচ্ছে এটার ক্ষেত্র নিয়েও, এটার অস্তিত্ব নিয়েও হচ্ছে গিয়ে পরস্পর বিরোধী অবস্থানে আমরা রয়েছে আর কি। তো এগুলা আপাতত উত্থাপন হয়নি এখনো, আগামীকাল ধরেন হবে, সেটা হচ্ছে আপনার ওই জাতীয় 4 মূলনীতি বিষয়টিকে নিয়ে বা নতুন মূলনীতি বিষয়গুলো নিয়ে। সেখানে তো আরও শার্প ডিবেট হবে, আরও ইডিওলজিক্যাল ডিফারেন্সগুলো বেরিয়ে আসবে। এখন পর্যন্ত খুব টেকনিক্যাল ব্যাপার ছিল, সব টেকনিক্যাল আলোচনা, কিন্তু মতাদর্শিক লড়াইয়ের তো শুরু হবে হচ্ছে ধরেন আগামীকাল বা পরশু থেকে আর কি। তারপরের পরিস্থিতি জাতীয় সনদটা কোথায় কতদূর অগ্রসর হব আমরা, সেটা আমাদের দেখার প্রশ্ন আছে যে বিএনপি জাতীয়তাবাদকে বিসর্জন দেবে কিনা, আর আমরা বামপন্থীরা সমাজতন্ত্রের প্রশ্নে তো আপোষ করব না, তারপর কোথায় যাব আমরা। তো সেটা একটা ব্যাপার আছে। তবে আমি আবারও মনে করছি এখানে যদি আমি ইতিবাচক বা আপনি সে আশাকে দেখতে চাই, যে আশাকে নিয়ে আমি বাঁচতে চাই, তাহলে সেই আশার জায়গাটা ছিল ওইটুকুই যেটুকুতে সকলে একমত, আর যেটুকুতে বিতর্ক তৈরি হবে সেটা হচ্ছে সংশোধন বা সংযোজন করার ঝুঁকিটা নেওয়া হচ্ছে দেশকে নতুন বিভাজনের জায়গায় নিয়ে যাওয়া, এবং খুবই প্রচণ্ড একটা বিপদের মধ্যে আমরা পড়ে যাবো। এমনি আমরা বিপদের মধ্যে পড়ে আছি, যেমন এই যে আমরা বামপন্থীরা বা বামপন্থীরা বিএনপিও বলেছে, এবং আমি এনসিপিকেও বলতে শুনেছি করিডোর বন্দরের প্রসঙ্গ নিয়ে। এই ব্যাপারটা নিয়ে তিনি এই পূর্ব বক্তৃতাতে দুটো ব্যাপার খুব আপত্তি হয়েছিল। একটা হলো এপ্রিলের নির্বাচনের ঘোষণা, আরেকটা হচ্ছে তিনি জনগণকে আহ্বান করছেন যে এদেরকে প্রতিহত করতে হবে। বামপন্থীরা বা অন্যরা, দেশপ্রেমিক মানুষ বা সাম্রাজ্যবাদ বিরোধী মানুষ থেমে যায় নাই, আমরা আরও মহাসমারোহে আমাদের 27-28 জুনের রোড মার্চের প্রস্তুতি নিচ্ছি আর কি। আজকেও আমাদের পার্টি অফিসে ঠিক এই মুহূর্তে সাংবাদিক সম্মেলন হচ্ছে আর কি, প্রস্তুতি চলছে নানান জায়গায়। তো সেই ক্ষেত্রে এই যে এরকম আহ্বান করলে তো হচ্ছে আপনি একদিকে ঐক্যমত্য করবেন, আরেকদিকে আহ্বান করে মহাবিভাজন তৈরি করে দেবেন, তাহলে তো হবে না। তাহলে আপনার আসল ইন্টেনশনটি কি, সেটা তো ধোঁয়াশার মধ্যে চলে যায়। এই ইন্টেনশনের প্রসঙ্গে দুটো দিক থেকে আসি আমরা। যদি একটা হচ্ছে যে
এনসিপি গঠন করবার পর এনসিপির বক্তব্য বা বিবৃতি সবটাতে এটা মোটামুটিভাবে পরিষ্কার যে তাদের কিছু ইডিওলজিক্যাল ইস্যুজ আছে এবং অতীতকে দেখবার তাদের কিছু ব্যাখ্যা আছে এবং সেটা তারা এস্টাবলিশ করতে চায় এবং যেহেতু তারা মনেই করে যে জুলাই আগস্টের এই অভ্যুত্থানের তারাই মূল নায়ক এবং তারা না হলে সেটা হতো না, সেক্ষেত্রে তাদের এই দাবিটা অনেক যৌক্তিক বলে অনেকে মনে করেন, হয়তো স্বয়ং সরকার প্রধানও মনে করতে পারেন। এটা একটা দিক। এবং তাদের সঙ্গে আরেকটি রাজনৈতিক দল, বেশ সক্রিয় রাজনৈতিক দল, বড় ছোট আমি না বলি, জামায়াত ইসলামীও তাদের সঙ্গে মোটামুটিভাবে একই পথে হাঁটছে, মোটামুটি কথাবার্তা শুরু এই একটা জায়গায় ডিল করবার ইস্যু। আরেকটা যেটা ডক্টর রুবেল উল্লেখ করলেন, আমি ওই প্রসঙ্গটা আনতে চেয়েছেন যে প্রফেসর মোহাম্মদ ইউনূসের তার নিজস্ব কিছু এজেন্ডা, নিজস্ব কিছু ইস্যুজ আছে। আমি ব্যক্তিগত প্রসঙ্গগুলোতে নাই বা গেলাম, কিন্তু এই যে মিয়ানমারকে করিডোর, এখন এটাকে তারা হিউম্যান করিডোর না বলে হিউম্যান চেইন বলতে চাইছেন, চ্যানেল বলতে চাইছেন। আবার এই যে একটা বিদেশি কোম্পানিকে বন্দর দিয়ে দেয়া এবং যেগুলো নিয়ে ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে এসে তিনি জাতির উদ্দেশ্যে তো কেবল এইসব বিষয়ে পক্ষেই বললেন না, তিনি বললেন যারা এগুলো নিয়ে বিরোধিতা করছে তাদেরকে প্রতিরোধ করতে হবে, যেটা সাধারণত রাজনৈতিক দলের ভাষা। তো সেই ভাষায়ও তিনি কথা বললেন। তো এগুলো আসলে কিভাবে ডিল করা হবে বলে মনে করেন? প্রথম কথা বলি, আপনার লাস্ট যে বিষয় করিডোর এবং বন্দর, এইটা সম্পূর্ণভাবে আমরা আগেও যা বলেছি এখনও তাই বলছি, ভবিষ্যতেও তাই বলবো। এইটা অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নয়। এটা একটা নির্বাচিত জনপ্রতিনিধিত্বশীল সংসদ এবং সরকার, তারাই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে এবং এইটা খুবই স্পর্শকাতর একটা বিষয়, জাতীয় নিরাপত্তার সাথে জড়িত এইসব বিষয়গুলো এবং দেশের জাতীয় স্বার্থের ব্যাপার রয়েছে। তো সেই কারণে আমি শুধু এটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই এগুলো দিয়ে, যে এটা এই সরকারের কাজ নয়। এই সরকার আশা করি সেগুলো এইসব ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার থেকে বিরত থাকবে এবং সেটা পরবর্তী সংসদ এবং সরকার, সেজন্য যত তাড়াতাড়ি সম্ভব সংসদ নির্বাচন করে, এইগুলো যদি এতই প্রয়োজনীয় হয়ে থাকে তাহলে সেই দ্রুত নির্বাচনের মাধ্যমে দ্রুত জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠন করে তাদের উপর ছেড়ে দেওয়া। তারপর আসেন এনসিপির যে ব্যাপারটা, তাদের আইডিওলজিক্যাল অনেক ইস্যুগুলো ব্যাপার রয়েছে। তারপরে আপনি বলেছেন জুলাই আগস্টের মূল দায়িত্ব। হ্যাঁ, দেখেন জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলন কি একদিনেই সেই আন্দোলন হয়ে গেছে? আমি একটু আসি যে জুলাইয়ের যে আন্দোলন শুরু হলো, এটা কোটা বিরোধী আন্দোলন ছিল। কোটা বিরোধী আন্দোলন থেকে সেটা যখন হাসিনা ফ্যাসিস্ট সরকার তখন যারা নির্বিচারে যখন গুলি শুরু করলো, প্রতিদিন যখন শত শত মানুষ মারা যাচ্ছিল, নির্দয়ভাবে হত্যা করা হচ্ছিল, দেশ একটা নিয়ন্ত্রণহীন পরিস্থিতির সংঘাত, গৃহযুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি হয়ে গেল। সেই মুহূর্তে আপনার সরকারের চাপেই বলেন বা যেভাবে বলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূলধারার যে অংশটা, তারা সরকারের 8 মন্ত্রীর সাথে বৈঠক করে রাতে আপনার জাতীয় অতিথিশালায় কি বলে জাতীয় রাষ্ট্রীয় অতিথি ভবনে সেখানে বৈঠক করে একটা 8 দফা না 9 দফা একটা দাবি দিয়ে আসলো। সেখানে কিন্তু সরকার পতনের ব্যাপারটি ছিল না। তারপরেও আপনার সেই সময় সবাই একটু হতাশাগ্রস্তই হয়ে গেল, সবাই তখন সরকার পতনের কথাই বলছিল রাজনৈতিক দলগুলো। পরবর্তীতে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে পরের দিনই আমাদের জাতীয় স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক করে সেখান থেকে কিন্তু আমরা 1 দফার ব্যাপারে আন্দোলনের আহ্বান জানালাম এবং সমস্ত রাজনৈতিক দলগুলোকে একসাথে আমরা এই আন্দোলনটা শুরু করার প্রত্যয় ব্যক্ত করলাম। রাজনৈতিক দলগুলো কেউ প্রকাশ্যে, কেউ আমাদের সাথে কথা বলে আমাদের সাথে সংহতিও প্রকাশ করলো। এরকম এত লাশ পড়েছে, এত রক্তপাত হয়েছে, এই 8 দফার মধ্যে সরকারের সাথে দেন দরবার করে মীমাংসা করার কোনো বিষয় ছিল না। আমরা এই সরকারকে আমরা হটানোর জন্য, আওয়ামী লীগ সরকারকে হটানোর জন্য আমরা ঐক্যমত্যের মাধ্যমে 1 দফা আন্দোলন আমরা শুরু করব। তারপরে অবশ্য তারাও এসছে বৈষম্য বিরোধী আন্দোলন এবং তারা বললো যে চাপের মুখে তাদেরকে সেটা করতে হয়েছে। যাই হোক, চাপ তো আমাদের উপরেও ছিল। তা আমরা যে 1 দফার সরকার পতনের যে আন্দোলন করলাম, জুলাই আগস্টের মূল নায়ক যাদেরকে বলা হচ্ছে, হ্যাঁ তারা লিডিংয়ে ছিল। আমরা আন্দোলনকে বিভাজন করতে চাইনি তখন। আমরা আন্দোলনে বিএনপির ব্যানার নিয়ে কিংবা গণতন্ত্র মঞ্চের আলাদা ব্যানার নিয়ে, কিন্তু কমিউনিস্ট পার্টির আলাদা ব্যানার নিয়ে আমরা দাঁড়ালে কিন্তু আন্দোলন বিভাজন হয়ে যেত। সে কারণে আমরা বলেছি, যেহেতু ছাত্ররাই আন্দোলন করছে, তাদের উপরে নির্যাতন হয়েছে, আমরা তাদের সাথে সংহতি প্রকাশ করে তাদের সাথে হাঁটবো। কারণ শুধু তো বৈষম্য বিরোধী আন্দোলন না, এখানে তো বিএনপির নেতাকর্মী মারা গেছে, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল মারা গেছে, কমিউনিস্ট পার্টি মারা গেছে, অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা মারা গেছে, সাধারণ শ্রমজীবী মানুষ মারা গেছে, সাধারণ কৃষক মারা গেছে, দোকানদার মারা গেছে, তারা তো 80টা বাচ্চা মারা গেছে। 80টা বাচ্চা মারা গেছে।
তারা তো আর বৈষম্য বিরোধী ছাত্র ছিল না। তো এই আন্দোলন তো ছিল সামগ্রিকভাবে জনগণের আন্দোলন। সেই কারণেই আমরা যেটা বলি যে এই আন্দোলনের মূল নায়ক হচ্ছে বাংলাদেশের জনগণ, বাংলাদেশ, সমস্ত রাজনৈতিক শক্তি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যে আমরা 15 বছর করেছি, এককভাবে এটা কাউকে আমরা বলতে চাই না। তবে নেতৃত্ব দিয়েছে তাদের বৈষম্য বিরোধী আন্দোলন, তাদেরকে আমরা স্যালুট জানাই, কোনো এই ব্যাপারে দ্বিমত নেই। কিন্তু এই দল যখন একটা মানে এদের মধ্যে থেকে কেউ যখন একটা রাজনৈতিক দল গঠন করলো, তখন তো আমরাও নাই, বিএনপিও নাই, কমিউনিস্ট পার্টিও নাই, জামাতে ইসলামও নাই, তাদের সাথে সেই দলে নাই, কিংবা গণতন্ত্র মঞ্চও নেই, বা অন্যান্য রাজনৈতিক দলও নেই। তার মানে ওই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যেও আবার বিভক্তি হয়ে গেল। তাদের একটু অংশ যে এনসিপি গঠন করলো, তাদেরকেও আমরা সাধুবাদ জানাই, স্বাগত জানাই। আগামীকালকে তারা নাকি নিবন্ধনের জন্য যাচ্ছে। আমরা চাই যে তারা নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে এসে রাজনীতির ময়দানে অন্যান্য রাজনৈতিক দলের সাথে কম্পিট করুক, এটা আমরা তা স্বাগত জানাই। এনসিপির কি আইডিওলজি আপনি জানেন? আমরা তো জানি না। এনসিপির দর্শন কি, এনসিপির গঠনতন্ত্র কি, তাদের জাতীয় নীতিমালা কি, তাদের ঘোষণাপত্র কি, এখন পর্যন্ত কিন্তু আমরা জানি না। তো এনসিপির আইডিওলজি বলে যাদেরকে যেগুলো মানে এখানে সামনে আনা হচ্ছে, এক এক সময় এক একটা আমরা দেখতে পাচ্ছি, সেটা নিয়ে তো জাতি বিভ্রান্ত। তো সেই কারণেও আমরা মাঝে মধ্যে আমরা দেখি অনেক সময় গণপরিষদ নির্বাচনের কথা বলে, অনেক সময় স্থানীয় সরকার পরিষদ নির্বাচনের কথা বলে তারা বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের যে মানে দলকে তার চাপে রাখতে চায়, যে তাদের যে মূল উদ্দেশ্যগুলো সেগুলো যেন বাস্তবায়নের ক্ষেত্রে আমরা যেন এগিয়ে যাই। এখন মনে করেন যে রাষ্ট্রপতিকে সরাতে হবে, তারপরে সরাতে আমরা রাজি ছিলাম, কেন রাষ্ট্রপতিকে সরাতে হবে সেটা কিন্তু আমাদেরকে তারা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে বলতে পারেনি। তাই যদি হয়ে থাকে রাষ্ট্রপতিকে সরাতে হবে, কেন রাষ্ট্রপতির অধীনে এই অন্তর্বর্তীকালীন সরকারও শপথ গ্রহণ করলো, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন এসে যায়। আর তারা গণপরিষদ নির্বাচনের কথা বলছে, কেন গণপরিষদ নির্বাচনটা প্রয়োজন? আমরা এর বিকল্প তো আমরা বলেছি, সংবিধান সংশোধন করতে হবে, সংবিধান সংশোধন নির্বাচিত সংসদ করবে, সেখানে আপনি ফুল সংবিধান চেঞ্জ করে দেন সংসদের ডিবেটের মাধ্যমে, কিন্তু সেটা তো ওই একটা সংবিধান সংশোধন করেই তো সম্ভব, সেটা আপনার কেন গণপরিষদ নির্বাচনের মাধ্যমে? আমার কাছে ব্যক্তিগতভাবে আমি মনে করি যে কথাগুলো বলে তারা বিএনপিকে বা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে, যারা আমরা অভিজ্ঞতা সম্পন্ন রাজনৈতিক দল, অভিজ্ঞতার আলোকে যারা আমরা মানে যে কথাগুলো এখন বলছি, এগুলোকে চাপে ফেলে তারা হয়তো তাদের উদ্দেশ্যটা বাস্তবায়ন করতে চায়। তাদের এবং ওই যে আরেকটি রাজনৈতিক দলের কথা আপনি বললেন, জামাতে ইসলামী, তারা কিন্তু একই সুরে কথা বলছে। তাদের মূল উদ্দেশ্য ছিল, প্রথমে দেখেন, নির্বাচন কিন্তু প্রলম্বিত করা, এবং প্রলম্বিত করে তারা দলকে সংগঠিত করার জন্য কাজ করা। জামাতে ইসলামী বলছে নির্বাচন এই মুহূর্তে প্রয়োজন নেই, আমরা সব সংস্কার করে নির্বাচন করব। আবার বলছে রোজার আগে, আবার বলেছে যে না, এটা এপ্রিল মে জুনেও হতে পারে। কিন্তু তাদের নির্বাচনী প্রস্তুতি কিন্তু থেমে নেই। সারা বাংলাদেশে তারা 300 আসনে প্রার্থী ঘোষণা করে পোস্টার লাগিয়ে সেই প্রার্থীদেরকে মাঠে নামিয়ে দিয়ে বিভ্রান্তিকর সমস্ত বক্তব্য দিয়ে তারা কিন্তু আপনার নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে। একদিকে বলছেন নির্বাচন এই মুহূর্তে দরকার নেই, আরেকদিকে বলছেন প্রার্থী। এনসিপিরও দেখেন যারা নেতৃবর্গ আছে, তারা বিশাল বিশাল গাড়িবহর নিয়ে আপনার তাদের নির্বাচনী এলাকায় যাচ্ছে। কেউ কেউ গরিবের বন্ধু, বন্দর বন্ধু, কেউ কেউ আবার ভূমি বন্ধু ইত্যাদি উপাধিও পাচ্ছে, নিয়ে তারা বিভিন্ন রকমের কথাবার্তা বলছে। তারাও কিন্তু নির্বাচনী প্রচারণা থেকে পিছিয়ে নেই। এই যে কৌশলে তারা বিএনপিকে চাপে রেখে, অন্যান্য রাজনৈতিক দলগুলোকে আলোচনার মধ্যে রেখে, বিতর্ক সৃষ্টি করে, প্রলম্বিত করে তারা কিন্তু ঠিকই নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। এমনকি উপদেষ্টা পরিষদের মধ্যেও যেসব ছাত্র প্রতিনিধি তাদের রয়েছে, তারা এনসিপিতে যোগ দেয়নি, তারাও কিন্তু তাদের এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তারা কাদের হয়ে করবে? হ্যাঁ, তারা এনসিপির প্রতিনিধি। আচ্ছা, আপনি তাদের এলাকায় যারা এনসিপি করছে, সরকারে যদি একটা রাজনৈতিক দলের প্রতিনিধি থাকে, সেই সরকারকে এই জন্যই তো আমরা বলেছিলাম সরকার থেকে তাদের অব্যাহতি দেওয়ার জন্য। আবার আপনারা তাদের সঙ্গে মিটিংও করছেন? না, হ্যাঁ, এইটা হলো বড় বিষয়। ইভেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তারও বলতে একটা লন্ডনেও বৈঠক হয়েছে, ঢাকায় হয়েছে। এটা তো একটা ইয়ের ব্যাপার, মানে কি বলে, এটা একটা ইথিক্সের ব্যাপার। আপনি আমাকে বৈঠকে ডেকেছেন, আমি যাচ্ছি, তাই না? আমার সাথে ওনার বিরুদ্ধে আমি কথা বলবো আপনাকে, তো আপনি ইচ্ছা করে তাকে বসিয়ে রেখে আমাকে আপনি ডাকলেন, তো সেখানে দুটো জিনিস হতে পারতো। আমি এখান থেকে ওয়ার্কআউট করে চলে আসতে পারতাম, সেটা কি ভালো হতো? সৌজন্যতা হতো?
আমরা তো সর্বোচ্চ সৌজন্যতা দেখিয়েছি, তবে আমরা গিয়ে ওনার সামনে ওনার পদত্যাগ, ওনার মানে অপসারণ দাবি করে এসেছি। সেখান থেকে তো আমরা পিছপা লন্ডনে কি হয়েছে? না, লন্ডনে এখন এটা প্রধান উপদেষ্টার ব্যাপার, সেখানে তো সেটা আমাদেরকে গিলতে হয়েছে, সরি টু সে গিলতে হয়েছে, কিন্তু সেটাও তো একটা ইথিক্যাল ব্যাপার। এটা আপনার উপর নির্ভর করে। আপনি একজন ভদ্রলোক মানুষ, আপনি সজ্জন ব্যক্তি, আপনি আমাকে এখানে বসিয়ে ঠিক আমাকে যিনি গালাগালি করলেন, আমি যদি মনে যার বিরুদ্ধে আমার অবস্থান, আমি যদি মনে আমার কাজটা যেটা করা দরকার সেটা আপনাকে দিকে আমি জায়েজ করে নিলাম, আপনি আপত্তি করছেন, আমি আপনাকে দিয়ে জায়েজ করালাম, স্মার্ট না এইটা বলা মানে জায়েজ করা না। এখনো কিন্তু আমরা তাদের এই সরকার থেকে অব্যাহতি এটা কিন্তু আমরা প্রত্যাহার করিনি, আমরা এখনো জারি রেখেছি, আমাদের সেই অবস্থানটা এখনো আছে, যেটা আমি বলছিলাম। তো যাই হোক, এইসব করে আমাদের উপর একটা চাপ সৃষ্টি করে তারা নির্বাচনকে আরেকটু 1 মাস 2 মাস 3 মাস 5 মাস দীর্ঘ করে নিজেরা সংগঠিত হওয়া, নিজেদের প্রার্থীকে পরিচিত করা, এবং বিএনপি এই সময় নিয়ে ডামাডোলের মধ্যে থাকলো, আমি আমার প্রার্থীকে পরিচয় করে দিলাম, এরকম একটা ছেলে মানুষই চিন্তাভাবনা তাদের মধ্যে কিন্তু আছে বলে আমার মনে হয়। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে নির্বাচনকে প্রলম্বিত করা কোনো উদ্দেশ্য নয়। ভাই আসেন, আপনি জনগণের কাছে আসেন, জনগণই তো সর্বশেষ বিচারক। আমাকে যদি জনগণ চায়, আপনাকে যদি জনগণ চায়, আমি কেন অস্বীকার করব? আপনাকে স্যালুট দিয়ে আমি ওখানে বসিয়ে আসবো। জনগণকে আপনি মানবেন না, জনগণকে ভয় পাবেন, নির্বাচনকে ভয় পাবেন, নির্বাচন কমিশনকে মানবেন না, কোর্টকে মানবেন না, তাহলে আমি কি মানব? ডক্টর রুবেল, আচ্ছা, এই আমরা শেষের দিকে, আপনি শেষের দিকে আসছি আমরা। ক্লোজিং রিমার্কস। প্রথমত আমি আপনাদের আলোচনা থেকে একটু প্রলুব্ধ হয়েছে একটু ধরতে আর কি। আপনি একটা শব্দ ইউজ করলেন, স্মার্ট মুভ। আসলে এটা স্মার্ট মুভ না, তবে একটা ক্লেভার মুভ। হ্যাঁ, ক্লেভার মানে স্মার্ট বলবো না, এটা ক্লেভার আর কি। খুব চালাকির সাথে কাজটা করা হয়েছে। আমি মনে করি বিএনপি পলিটিক্যাল কার্টিসি রক্ষা করেছে। হ্যাঁ, একটা কার্টিসি, রাজনৈতিক সৌজন্যতা, একটা কালচারকে তারা রক্ষা করেছে। কিন্তু এই কালচারকে রক্ষা করার মধ্য দিয়ে এই ক্লেভার মুভ তো একবার হবে না, বারবার হবে আর কি। ভবিষ্যতে কিন্তু এই বিষয়গুলোকে আমার মনে হয় সচেতন থাকার দরকার রয়েছে। আর একটি বিষয় হচ্ছে যে এই মুহূর্তে যে আমাদের জাতীয় ঐক্যমত্য বলেন বা আমাদের যে টোটাল হচ্ছে দেশটাকে এখন যে ট্রানজিশনাল পিরিয়ডে রয়েছে সেখান থেকে উঠে একটা ডেমোক্রেটিক বাংলাদেশে যদি যেতে চাই, তাহলে নিঃসন্দেহে আমাদের একটা ঐক্যবদ্ধতার জায়গা দরকার। সেই ঐক্যবদ্ধতার জায়গায় অন্তরায় গত 10 মাসে কি ঘটেছে, তার মধ্যে অন্যতম বড় ঘটনা হচ্ছে এই নতুন রাজনৈতিক দলটি গঠন করা, এবং যেটা এর গঠন হতে পারে 10টা 20টা 30টা রাজনৈতিক দল গঠন হতে পারে, কিন্তু যখন আমরা সবাই বলি আমাদের সরকার, যখন আমরা সবাই তার প্রতি আস্থা রাখি, সেই আমাদের সকলের আস্থা রেখেছি যে ব্যক্তির উপরে, সেই ব্যক্তি যখন বলে আমি ওদেরকে উৎসাহ দিচ্ছি একটি পলিটিক্যাল পার্টি তৈরি করবার জন্য, তখন কিন্তু এই ঘটনার মধ্য দিয়ে কিন্তু এই যে ইস্পাত কঠিন ঐক্য প্রয়োজন ছিল এই ট্রান্সফরমেশনকে সফল করবার জন্য, সেই ইস্পাত কঠিন ঐক্যের ক্ষেত্রে চির ধরেছে। আর চির ধরেছে যেহেতু, সেটা আমার বলতেই হয় আর কি। যেটা বলেছেন প্রিন্স ভাই, যে তাদের মতাদর্শ কি, তারা কিন্তু নানান সময় নানান কথা বলছেন। তারা বলছেন নতুন বন্দোবস্তের কথা, কিন্তু আমি তো দেখি তারা পুরনো জিনিসকেই নতুন বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন আর কি। এই তাদের বক্তব্যের মধ্যে যে ইঙ্গিতগুলো রয়েছে, সেই ইঙ্গিতগুলো আরও আগে অনেক নেতা অনেক সময় 20 বছর আগে, 30 বছর আগে, 40 বছর আগে দিয়ে এসেছিলেন। তো পুরনো জিনিস নিয়ে আসলে হচ্ছে নতুন কিছু বলা দরকার না। যেমন একটা স্লোগান তারা ব্যবহার করে, দলের স্লোগান, সেটাও ধার করা স্লোগান। সিপিআই, অল ইন্ডিয়ান কমিউনিস্ট পার্টির স্লোগান হচ্ছে, সেই ব্রিটিশ আমলের স্লোগান হচ্ছে, প্রতিষ্ঠাকালীন স্লোগান হচ্ছে ইনকালাব জিন্দাবাদ। সেটাকেই তারা কপি পেস্ট করে এখানে চালু করেছেন। তারা তো আর বই পড়ে ওটা বের করে নাই, এটা হয়তো কোনো বিদেশে বসে থাকা ইউটিউব ইনফ্লুয়েন্সারের কাছ থেকে তারা শিখেছে আর কি। ইউটিউবে ইনফ্লুয়েন্সার এক সময় বাম রাজনীতি করতেন, ওখান থেকে তিনি কপি পেস্ট করে এখানে বসিয়ে দিয়েছেন। এরকম কপি পেস্ট করে বসিয়ে দিয়ে কোনো নয়া বন্দোবস্তের রাজনীতি হতে পারে না। যতই তারা বলুক আমরা বাম নয়, আমরা ডান নয়, আমরা মধ্যপন্থা, ঠিক আছে, সেই মধ্যপন্থার মধ্যে আপনার কি মানে আর্থসামাজিক নীতিকে আপনি ধারণ করছেন, সেটা কোনো কিছুই আমরা তাদের কাছে পরিষ্কার পাচ্ছি না। আর একটি কথা বলতে হবে, কোনো নিজস্ব মধ্যপন্থা হাজির করতে পারেনি অন্যের সমালোচনা করা ছাড়া। কিন্তু এখন আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি একটু বলতে চাই, সেটা হতেছে যে আপনার এই যে বন্দরের প্রশ্ন নিয়ে
বা এই যে করিডোর প্রসঙ্গ নিয়ে ইত্যাদি প্রসঙ্গ নিয়ে হচ্ছে গিয়ে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটার ক্ষেত্রে তিনি হচ্ছে সব বিষয়ে খুবই ফ্লেক্সিবল আমাদের প্রধান উপদেষ্টা, কিন্তু এই জায়গাটায় তিনি কেন জানি কোনো রহস্যের কারণে খুবই রিজিড, ঠিক আছে, এবং এই রিজিডিটিটাকে কোনোভাবেই আসলে আমরা অ্যাকসেপ্ট করতে পারছি না এবং জনগণও অ্যাকসেপ্ট করতে পারবে না, জনগণ অ্যাকসেপ্ট করতে পারবে না, ভবিষ্যৎ হয়তো বলে দেবে। অতীতেও এরকম হয়েছে এবং এক্ষেত্রে একটা কথা বলি, এই যে ডিপি ওয়ার্ল্ডের কাছে এই যে দিয়ে দিচ্ছে পোর্ট নিউ মোরিং টার্মিনাল, এটা কিন্তু শেখ হাসিনার অসমাপ্ত কাজ, এটি নতুন কোনো আবিষ্কার না, নতুন কোনো বন্দোবস্ত না। শেখ হাসিনাই প্রথম এই ডিপি ওয়ার্ল্ডের কাছে এই নিউ মোরিং টার্মিনাল দেওয়ার জন্য, এটা বিগত সরকারের পরিকল্পনা, বিগত সরকারের অসমাপ্ত কাজটি আজকে ইউনূস সরকার সমাপ্ত করছেন এমনভাবে বক্তৃতা দিয়ে, হ্যাঁ, মানে এটা তার একটা ইনভেনশন, হ্যাঁ, তার পারলে এটার জন্য একটা নোবেল পুরস্কার তাকে দেওয়া হবে আর কি, এরকম একটা তিনি বলছেন আর কি, নতুন কিছু এটা না। এবং খেয়াল করে দেখবেন 10 মাসে একটি ভারতের সাথে সম্পাদিত যতগুলো দেশের স্বার্থ বিরোধী চুক্তি ছিল, একটি চুক্তি তারা বাতিল করেছে, একটি চুক্তিও তারা বাতিল করে নাই। ভারত বলেন বা বিদেশের সাথে যতগুলো অসম চুক্তি গত 15 বছর করা হয়েছে এই বিগত শেখ হাসিনার সরকার, একটি চুক্তিও কিন্তু এখন পর্যন্ত বাতিল করেন নাই হচ্ছে ইউনূস সরকার। ফলে আমরা আসলে তার তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব না বলেন, কিন্তু তার মধ্যে আমরা এক ধরনের রাজনীতি দেখতে পাই। প্রিন্স স্যার ছোট্ট করে কিছু যোগ করবেন, আমার হাতে সময় নিয়ে শেষ করতে হবে। না, এইটা যোগ করতে চাই ছোট করেই, যে আজকে আমরা যে রাজনৈতিক ট্রানজিশনের মধ্যে রয়েছে, আমরা একটা গণতন্ত্রের রূপান্তরের পথে রয়েছি, সেই গণতন্ত্র রূপান্তরের পথটা যেন মসৃণ হয় এবং সেটা যেন সহজভাবে করা যায় এবং খামোখা জটিল বিভিন্ন বিষয় নিয়ে যুক্তি তর্ক বিতর্ক করে আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি না করে আমরা যেন সবাই ঐক্যবদ্ধভাবে যেন এই গণতন্ত্রের রূপান্তরটা করতে পারি এবং তারপরে যে নির্বাচিত সংসদ আসবে সবাই সেখানে প্রতিনিধিত্ব করতে পারে যদি জনগণ ভোট দেয়। তো সেইখানে বসেই তো এই ডিবেটগুলো হতে পারে, সেটাই তো যথার্থ জায়গা এবং সেখানে বসেই তো আমরা যে পরিবর্তনের কথাগুলো বলছি সেই পরিবর্তনগুলো আমরা আনতে পারি। তো আমার মনে হয় সেই দিকেই নজর দেওয়া উচিত এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই কথাতে আমরা ফিরে যেতে চাই যেটা ডক্টর রুবেল সাহেব উল্লেখ করেছেন, যেখানে আমরা সবাই মিলে ঐক্যমত্য পোষণ করতে পারি, সেখানে আমরা ঐক্যমত্য পোষণ করে আমরা একটি জাতীয় নির্বাচনের দিকে আমরা এগিয়ে যেতে চাই, সেটাই মানে যুক্তিযুক্ত হবে বলে আমি মনে করি। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে রীতিমাত্র লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে রীতিমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ডক্টর সাজিদুল হক রুবেল এবং মিস্টার সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা সেবার জন্য। দর্শক, আমার দুই অতিথি নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন, মোটামুটি একমত, কিছু কিছু বিষয়ে প্রচ্ছন্নভাবে বোঝা যায় হয়তো চিন্তার পার্থক্য রয়েছে, বাট আশাবাদী তারা, আমরাও আশায় থাকতে চাই এই দেশের জন্য যদি সেটি কল্যাণকর হয় নিঃসন্দেহে, এবং তারা একটা শান্তিপূর্ণভাবেই সামনের দিকে এগোতে চান, বিবাদ বিসম্বাদ এড়িয়ে চলতে চান, সেটাও আমরা নাগরিকরা, সাধারণ নাগরিকরা চাই দেশের জন্য, সেটাও কল্যাণকর। তবে আগামী মাস নাগাদ গিয়ে বোঝা যাবে আসলে এই যে জুলাই সনদ, জুলাই ঘোষণা, জাতীয় সনদ নিয়ে কি হয়। দেশে একটা ঐকমত্য প্রতিষ্ঠার কাজ করছে, ঐকমত্য কতখানি দাঁড়ায় সেটা বোঝা যাবে। সবারই চাওয়া নির্বাচন, ইতিমধ্যেই কিছুটা সরকারের আকাঙ্ক্ষার সঙ্গে তাল রেখে দেশের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দলটি এই মুহূর্তে তারা মোটামুটি একটা মাঝামাঝি জায়গায় এসেছেন, আশাবাদী তারা, এবং সরকারকে কোনোভাবেই তারা বিরক্ত করতে চান না। যদি তাদের আশা অনুযায়ী ওই সময় নির্বাচন হয়, সবাই নিশ্চয়ই খুশি হবেন। তবে এর মধ্যে যে অন্যান্য প্রসঙ্গগুলো আছে, যেখানে সরকার বা সরকারের সমর্থকদের একটা কঠিন রিজিড অবস্থা লক্ষ্য করা যাচ্ছে, এই বিষয়গুলো সুরাহা করা ছাড়া তারা কতটা নিরপেক্ষ নির্বাচন করতে পারবেন, আবার নির্বাচন করবার সক্ষমতাই কতখানি আছে, সেটাও একটা বড় প্রশ্ন। তারপর আমাদেরকে, যেহেতু আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের কথা বলছি, আমাদেরকে রাজনৈতিক দল, রাজনৈতিক নেতৃত্বের উপর আস্থা রাখতে হবে। তারা যেখানে বিশ্বাস করছেন, আশার ভরসায় আছেন, সেখানে নাগরিকদের তো আসলে তাদের পথেই চলতে হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।